হ্যাঁ ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। এলআর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি সঞ্জয় কুমার সরকার। আজ তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের আলো অধ্যায়ের দ্বিতীয় অংশটা পড়াবো। দেখো, আগের অংশে আমরা আলোর যে প্রতিফলন, সেই প্রতিফলনের দুটো যে ভাগ ছিল, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের, সেটুকু আমরা ওই পর্যন্ত আমরা করেছিলাম। আজকে আমরা দেখব যে নিয়মিত প্রতিফলন কতগুলো সূত্র মেনে চলে, বা এটাকে আমরা অনেক সময় প্রতিফলনের সূত্রও বলে থাকি। ঠিক আছে, এই নিয়মিত প্রতিফলনের সূত্রগুলো আজকে আমরা একটু আলোচনা করব। নিয়মিত প্রতিফলনের সূত্রগুলো দেখো। নিয়মিত প্রতিফলন, আমরা যে ওই আলোর প্রতিফলনের একটা চিহ্নিত চিত্র এঁকেছিলাম, ঠিক আছে, সেখান থেকে দেখো আমরা একটি চিত্রটা আরেকবার দেখব। দেখো, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এই যে এইটা ওএন, এটা হচ্ছে আপতন বিন্দুতে প্রতিফলক তলের ওপর অঙ্কিত অভিলম্ব। এই তিনটে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলক তলের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। মানে এই তিনটেই, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্বটা সর্বদাই একই সমতলে থাকবে। এটা তাহলে 1 নম্বর সূত্র। আপতিত রশ্মি কমা প্রতিফলিত রশ্মি, আমরা ছবিটার একটু যদি দেখিয়ে দিই। আপতিত রশ্মি হচ্ছে তোমার ওএ, আপতিত রশ্মি, আচ্ছা, প্রতিফলিত রশ্মি ওবি এবং আপতন বিন্দুতে, আপতন বিন্দু ও আপতন বিন্দুতে প্রতিফলক তলের ওপর, দেখো প্রতিফলক তলটা হচ্ছে এখানে এম ড্যাশ, তাহলে প্রতিফলক তলের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। বুঝে গেল? তাহলে তিনটে রশ্মি, দুটো রশ্মি আর এর যে প্রতিফলক তলের ওপর যে অঙ্কিত অভিলম্ব, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিফলক তলের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে। মানে এই রশ্মিটা এ একটা তলে, ও বি এরকম একটা তলে, এরকম হবে না। তিনটেই ধরে নাও এই লেভেলে, অর্থাৎ এই যে আমার বোর্ডটা রয়েছে, এই বোর্ডের সঙ্গে একই তলে থাকবে। ঠিক আছে, কোনো সময় দেখা গেল আপতিত রশ্মি অন্য একটা তল থেকে আসছে, ঠিক আছে, বা প্রতিফলিত রশ্মি অন্য একটা তলে চলে যাচ্ছে, এরকম কিন্তু হবে না। অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিফলক তলের ওপর অঙ্কিত অভিলম্ব, দুটো রশ্মি, একটা আপতিত রশ্মি, একটা প্রতিফলিত রশ্মি আর একটা অভিলম্ব, এই তিনটেই সর্বদাই একই সমতলে থাকবে। নাম্বার 2, আপতন কোণ। আপতন কোণ কোনটা আমরা আগে জেনেছি, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণ, অর্থাৎ কোণ AON ও প্রতিফলন
কোণ, প্রতিফলন কোণ কোনটা? অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মির কোণ, এই কোণটা কোণ BON সর্বদা সমান, সর্বদা সমান। বুঝে গেল? তাহলে আপতন কোণ, প্রতিফলন কোণ সর্বদা সমান। সবসময় মনে রাখবে এটা কিন্তু আপতন কোণ নয়, আমি আগেও বলেছি এটা আপতিত রশ্মির সঙ্গে প্রতিফলক তলের কোণ, কিন্তু আপতন কোণ কোনটা? অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণ। ঠিক একইভাবে প্রতিফলন কোণ কোনটা? অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মির কোণ। এই আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদাই সমান হয়। বোঝা গেল? এটাকে অনেক সময় আমরা প্রতিফলনের সূত্র বলি, এটা অ্যাকচুয়ালি নিয়মিত প্রতিফলনের সূত্র। বোঝা গেল? এবার দেখো, এখান থেকে আমি যদি একটা প্রশ্ন করি যে একটি রশ্মির আপতন কোণ 50 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত? ঠিক আর একটা প্রশ্ন দেখো, একটি রশ্মি প্রতিফলক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। একটি রশ্মি প্রতিফলক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, প্রতিফলন কোণের মান কত? দেখো, আমরা যদি একটু চিত্র দিয়ে দেখি, প্রথম প্রশ্নের ক্ষেত্রে সরাসরি বলা আছে একটি রশ্মির আপতন কোণ 50 ডিগ্রি, তার মানে আমরা ধরে নেব এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। দেখো, তাহলে আমরা ধরে নেব এই কোণটা 50 ডিগ্রি, কারণ এটা অভিলম্ব, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণ আপতন কোণ হয়। তাহলে এখানে আমার প্রশ্নে বলা আছে রশ্মির আপতন কোণ 50 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণের মান কত হবে? তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদাই সমান। তাহলে এখানে সরাসরি এখানে উত্তর আমি এখানে সরাসরি লিখে দেবো 50, যেহেতু আমরা প্রতিফলনের সূত্র থেকে পেয়েছি আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান। তাহলে দেখো, যেহেতু আমার এখানে প্রশ্নে বলা আছে একটি রশ্মির আপতন কোণ, সরাসরি বলে দেওয়া আছে, তাহলে আপতন কোণ 50 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ কী হবে? 50 ডিগ্রি, কারণ আমরা জানি প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। কিন্তু এই উত্তরটা যখন আমরা দেবো একটু ভাবনা চিন্তা করে দিতে হবে। কীরকম? ধরো এখানে বলা আছে একটি রশ্মি প্রতিফলক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে দেখো এইটা প্রতিফলক তল, তাহলে এর সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তার মানে আমার এই অ্যাঙ্গেলটা বলা আছে, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা কিন্তু আপতন নয়, তাহলে আমাকে কি করতে হবে? আপতন কোণটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখব? আপতন কোণ, আপতন কোণ সমান কি? এই অভিলম্ব মানে গোটাটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমি এইটুকু পেতে পারি কি করে? এইটুকুটা বাদ দিয়ে দেবো, 90 - 60 ডিগ্রি সমান কত ডিগ্রি?
30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমার আপতন কোণ কত বেরোলো? 30 ডিগ্রি। আমি যদি এইটা উত্তর 60 ডিগ্রি বলি তাহলে ভুলে যাবে, কারণ এটা আমার বলা আছে রশ্মি প্রতিফলক তলের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাই না? তাহলে এটা প্রতিফলক তল, এর সঙ্গে 60 ডিগ্রি, অভিলম্বের সঙ্গে না। তাহলে আমার এই গোটা কোণটা, অভিলম্বের জন্য গোটা কোণটা 90, তাহলে এইখানটা কত পাচ্ছি? 60। তাহলে এই কোণটা কত পাচ্ছি? 90 বিয়োগ 60 সমান 30 ডিগ্রি, অর্থাৎ আপতন কোণ 30 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণও কত হবে? 30 ডিগ্রি হবে। ঠিক আছে? তাহলে অতএব প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে? বুঝে গেল? ঠিক একইভাবে দেখা গেল আরেকটা প্রশ্ন দেখো, একটি রশ্মি প্রতিফলক তলের উপর লম্বভাবে আপতিত হলো। প্রশ্নটা দেখো ভালো করে, একটি রশ্মি প্রতিফলক তলের ওপর লম্বভাবে আপতিত হলো। তাহলে লম্বভাবে আপতিত হলো। এবার আমাকে জানতে চাইছে প্রতিফলন কোণের মান কত। প্রতিফলন কোণের মান কত? ভালো করে দেখো, তাহলে একটা রশ্মি লম্বভাবে আপতিত হচ্ছে বলছে, তার মানে এইভাবে আপতিত হচ্ছে রশ্মিটা, তাই না? তাহলে লম্বভাবে যখন আপতিত হচ্ছে তার মানে রশ্মি আপতন কোণ 0, এর ওপর দিয়ে পড়লে কোনো কোণই থাকছে না, তাহলে প্রতিফলন কোণও কত হবে? 0 হবে। তাহলে অ্যান্সার কী হবে? 0 ডিগ্রি। বোঝা গেল? বেশ। এইবার আমরা করব আলোর প্রতিসরণ। দেখো, প্রতিফলন আর এই প্রতিসরণ দুইয়ের মধ্যে পার্থক্য কী? প্রতিফলন প্রতিফলক তল থেকে হয়। কীরকম? রশ্মিটা এক মাধ্যম থেকে আসছিল, অন্য মাধ্যমে এসে আপতিত হলো, আবার যে মাধ্যমে আপতিত হচ্ছে মাধ্যমদ্বয়ের বিভেদ তল থেকে পুনরায় আগের মাধ্যমে ফিরে যাচ্ছে, এই ঘটনা হচ্ছে প্রতিফলন। অর্থাৎ আলোকরশ্মি যে মাধ্যম দিয়ে আসছিল আবার সেই মাধ্যমের ফিরে যাওয়ার ঘটনা কোনো তল থেকে প্রতিফলিত হয়। কিন্তু প্রতিসরণ এখানে যেটা হবে কি, আলোকরশ্মি একটা মাধ্যম থেকে আসবে, অন্য একটা ভিন্ন ঘনত্বের আলোকীয় মাধ্যমে প্রবেশ করবে। এই যে দুটো মাধ্যমের যখন ঘনত্বের পার্থক্য হবে তখন আলোকরশ্মি কিন্তু তার গতিপথ থেকে কিছুটা সরে যাবে। কীরকম? একটু খেয়াল করে যেটা বলতে চাইছি, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, ঠিক আছে? মাধ্যম দুইয়ের মধ্যে ঘনত্বের পার্থক্য আছে, ঠিক আছে? এই ঘনত্বের পার্থক্য থাকা অনুযায়ী আমরা মাধ্যমকে দুটো ভাগে ভাগ করি, একটা লঘু, একটা ঘন। যে মাধ্যমের ঘনত্ব বেশি অপেক্ষাকৃত সেটা ঘন মাধ্যম, আর যে মাধ্যমের ঘনত্ব কম অপেক্ষাকৃত কম সেটা হচ্ছে লঘু মাধ্যম। আমরা লঘু ঘন দিয়ে বলছি, ধরো এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। এরকম যখন ঘনত্বের পার্থক্য থাকবে তখন আলোকরশ্মি একটা মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে যখন প্রবেশ করতে যাবে তখন তার গতিপথ থেকে কিছুটা সরে যাবে। যেমন ধরো এভাবে আসছিল, তাহলে আলোর গতি জানি আমরা সরলরৈখিক গতি, এভাবে সোজা বেরিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু রশ্মিটা দেখা গেল এইভাবে গেছে।
দেখো তো, এটা লঘু মাধ্যম বলেছি, তার মানে এই মাধ্যমের ঘনত্ব আর এই মাধ্যমের ঘনত্বের পার্থক্য আছে। আলোক রশ্মিকে আমরা দেখাচ্ছি কি, এ দেখো একটা মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে প্রবেশ করছে, বোঝা গেল, যেখানে দুটো মাধ্যমের ঘনত্বের পার্থক্য আছে, অর্থাৎ একটা লঘু একটা ঘন। এরকম যখন ঘটনা ঘটে তখন আলো যে পথে যাওয়ার কথা ছিল সেই পথ থেকে কিছুটা সরে আসছে, অর্থাৎ আলোক রশ্মি একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যেতে যেতে যখন অন্য কোনো ভিন্ন ঘনত্বের আলোকীয় মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন ওই রশ্মির গতিপথের কিছুটা সরণ ঘটে। বোঝা গেল কি বললাম? আবার দেখো বলছি, আলোক রশ্মি একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যেতে যেতে যখন অন্য একটা ভিন্ন ঘনত্বের আলোকীয় মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তির্যকভাবে অর্থাৎ লম্ব হবে না, বাঁকা হবে, তির্যকভাবে প্রবেশ করে, তখন মাধ্যমদ্বয়ের বিভেদতল থেকে, এই যে বিভেদতল থেকে রশ্মির গতির অভিমুখের, রশ্মির গতি এই বরাবর ছিল, গতির অভিমুখ গতিপথ থেকে কিছুটা সরে এলো, কিছুটা সরে আসবে, অর্থাৎ এই গতিপথের যে সরণ, এই ঘটনা হচ্ছে আলোর প্রতিসরণ। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, দেখো তাহলে আলোক রশ্মি একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যেতে যেতে যখন অন্য একটি ভিন্ন ঘনত্বের আলোকীয় মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন মাধ্যম দুটির বিভেদ তল থেকে রশ্মির গতির অভিমুখের কিছুটা সরণ ঘটে। দেখো, আলোক রশ্মি একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যেতে যেতে যখন অন্য একটা ভিন্ন ঘনত্বের আলোকীয় মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন মাধ্যমদ্বয়ের বিভেদতল থেকে রশ্মির গতির অভিমুখের কিছুটা সরণ ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। তাহলে ক্লাস শুরুতে একটা ঘটনা বলেছিলাম যে একটা সোজা লাঠিকে যখন আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে যে অংশটা জলের মধ্যে আছে সেই অংশটাকে আমরা বাঁকা দেখি। এর কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে ওই যে বাঁকা অংশ যেটা দেখছি ওটা লাঠিটার প্রতিবিম্বকে দেখছি, অর্থাৎ প্রতিবিম্ব সৃষ্টির জন্য দায়ী হচ্ছে আলোর প্রতিফলন বা প্রতিসরণ। আমরা এর পরের অংশটা প্রতিবিম্ব পড়ব। তা দেখো, এই যে বলছে রশ্মিটার প্রতিসরণের দরুন কী হয়, ও গতিপথ থেকে কিছুটা সরে যায়, সেই জন্য আমরা প্রতিবিম্বকে কী দেখি, বাঁকা দেখি। বোঝা গেল কি বললাম? বেশ, এবার দেখো তাহলে এই যে
প্রতিসরণের দরুন রশ্মির যে চ্যুতি হবে বা রশ্মি গতিপথ থেকে সরবে, সেটা মাধ্যম অনুযায়ী নির্ভর করবে সরণটা কোন দিকে হবে, অভিলম্বের দিকে হবে না অভিলম্ব থেকে দূরে সরে যাবে। দেখো এইটা এখানে যেখানে দেখিয়েছি, এইটা লঘু মাধ্যম থেকে রশ্মি ঘন মাধ্যমের দিকে আপতিত হচ্ছে। তাহলে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসবে তখন কি হবে, অভিলম্বের দিকে সরে আসবে, অর্থাৎ ঘন মাধ্যমে কোনটা কি হবে, ঘন হয়ে যাবে। ঘন মানে কাছাকাছি চলে আসবে, তাই না? তাহলে ঘন মাধ্যমে এলে রশ্মি অভিলম্বের দিকে সরে আসবে। আর ঠিক উল্টো ঘটনা যদি ঘটে, ধরো এরকম, ঘন মাধ্যম থেকে কোনো রশ্মি লঘু মাধ্যমে আপতিত হচ্ছে, তখন কি হবে, এইভাবে যাওয়ার কথা, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। বোঝা গেল? তাহলে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে তখন কোনটা কী হবে, অভিলম্ব থেকে দূরে সরে, অর্থাৎ অ্যাঙ্গেলটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ এখানে লঘুতে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, আর যখন ঘনতে আসবে অভিলম্বের দিকে চলে আসবে। ঘনতে গেলে কোনটা ঘন হবার তো কাছাকাছি চলে আসবে রশ্মি, অভিলম্বের কাছাকাছি চলে আসবে রশ্মিটা। তাহলে সেই জন্য কী হবে, এখানে কোনটা মানটা ছোট হয়ে যাবে, আর যখন দূরে যাবে তখন প্রতিসরণ কোণের মানটা বেড়ে যাবে। এটা প্রতিসরণ কোণ, যেহেতু এটা প্রতিষ্ঠিত হচ্ছে, তাহলে প্রতিসরণ কোণ বেড়ে যাবে লঘু মাধ্যমে গেলে, প্রতিসরণ কোণ ছোট হবে ঘন মাধ্যমে গেলে। অর্থাৎ ঘন মাধ্যমে যখন রশ্মিটা ঢুকবে তার মানে লঘু মাধ্যম থেকে আসছে, তাহলে কি হবে, অভিলম্বের দিকে সরে আসবে রশ্মি। আর ঠিক উল্টো ঘটনা ঘটবে, যখন ঘন থেকে লঘুতে যাবে রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। বোঝা গেল? তাহলে এইবার যেটা আমরা পড়ব, প্রতিবিম্ব। প্রতিবিম্ব প্রতিবিম্ব অর্থাৎ আলোর প্রতিফলন বা প্রতিসরণের জন্যই কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়। বোঝা গেল কি বললাম? আলোর প্রতিফলন বা প্রতিসরণের জন্য কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে? এইবার প্রতিবিম্বটা কি, দেখা গেল আমরা যার প্রতিবিম্ব লক্ষ্য করছি বা যে বিন্দুর প্রতিবিম্ব লক্ষ্য করছি, ঠিক আছে, সেই বিন্দু থেকে আলোকরশ্মি আসার পর প্রতিফলন বা প্রতিসরণের পর কোনো বিন্দুতে মিলিত হয় বা অনেক সময় কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়। যেমন ধরো আমরা এটা যদি একটা সমতল দর্পণ কল্পনা করি, ধরো এখানে একটা বিন্দু বস্তু আছে, তাহলে এই বিন্দু বস্তু থেকে আলো লম্বভাবে আপতিত হলো, লম্ব পথেই ফিরে যাবে। ঠিক আছে? অপর একটা রশ্মি আপতন কোণে পড়ল, সমতল দর্পণে কীভাবে প্রতিবিম্ব গঠিত হয়, এটা পি বিন্দু, এটা পি ড্যাশ বিন্দু। পি বিন্দুর প্রতিবিম্ব ঠিক পি ড্যাশ বিন্দুতে গঠিত হয়। দেখো পি বিন্দু থেকে একটা রশ্মি লম্বভাবে পড়লো, পি এ পথে পড়ার পর এপি পথে ফিরে গেল। ঠিক অপর একটা রশ্মি পি ও পথে আপতিত হয়ে ও কিউ পথে ফিরে গেল। এখন এখানে দেখো এটা প্রতিফলিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এরা কোথাও প্রতিফলিত রশ্মি দুটো মিলিত হবে না, কিন্তু আমরা যদি একে পিছন দিকে বাড়িয়ে দিই তাহলে এরা পি ড্যাশ বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ পি ড্যাশ বিন্দুটা হবে পি বিন্দুর প্রতিবিম্ব। তাহলে দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব যখন গঠিত হয়, দেখবে মানে যেটাকে আমরা আয়না বলি, আয়না আমরা বলি সমতল দর্পণ, তখন তার পিছনে আমরা প্রতিবিম্বটাকে দেখতে পাই। ঠিক এই জিনিস, বুঝে গেল? তাহলে এই প্রতিবিম্ব সৃষ্টির কারণ আলোর প্রতিফলন, সমতল দর্পণে আলোর প্রতিফলন হয়। ঠিক আছে? তাহলে কিভাবে বললাম যে একটা পি বিন্দু থেকে আলোকরশ্মি লম্বভাবে পড়লো, লম্বপথেই ফিরে যায়, যেহেতু আপতন কোণ শূন্য, প্রতিফলন কোণও শূন্য।
অপর একটা রশ্মি পিও পথে পড়লো, ও কিউ পথে বেরিয়ে গেল, তাহলে এই প্রতিফলিত রশ্মি দুটো কোথাও কিন্তু মিলিত হবে না। মনে হবে যেন এই বিন্দু থেকে রশ্মিটা অপসৃত হচ্ছে। তাহলে অর্থাৎ এই বিন্দু বলতে এই প্রতিফলিত রশ্মি বাড়ালে পিছন দিকে যে বিন্দুতে মিলিত হয়, তাহলে প্রতিফলনের পর কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তার চিত্র পেলাম। ঠিক আছে, আবার দেখো অনেক সময় আমরা লেন্সের ক্ষেত্রে যদি দেখি, অক্ষের সমান্তরালে পড়বে, এটা প্রধান অক্ষ বলে, পড়ার পর ফোকাস দিয়ে যাবে। অপর একটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেল, দেখা গেল রশ্মিটা কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে। যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দু থেকে আমরা প্রধান অক্ষের উপর লম্ব টানলে প্রতিবিম্বটাকে পাবো। তাহলে এখানে কি হয়, এখানে দেখো প্রতিষ্ঠিত রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব হয়। তাহলে দেখা যাচ্ছে যে কোনো বিন্দু উৎস থেকে রশ্মি এলো, প্রতিফলন বা প্রতিসরণের পর কোনো বিন্দুতে মিলিত হলো, অথবা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হলো। কোনো বিন্দুতে আসছে বলে মনে হতে পারে বা কোনো বিন্দুতে মিলিত হতেও পারে। তাহলে দেখা গেল যে একটা বিন্দু, সেই বিন্দুর প্রতিবিম্ব বিন্দুটা প্রতিফলন বা প্রতিসরণের পর মিলিত হয়েও গঠিত হতে পারে, অথবা বিন্দুটা থেকে রশ্মি প্রতিষ্ঠিত হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে বলেও মনে হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? প্রতিবিম্ব কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয়, অথবা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয়, অথবা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তখন সেই বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। তাহলে কি লিখলাম? কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর, আমরা প্রথমেই বলেছি প্রতিবিম্ব সৃষ্টির দুটি কারণ হচ্ছে আলোর প্রতিফলন আর একটা হচ্ছে আলোর প্রতিসরণ। ঠিক আছে, তাহলে প্রতিফলন বা প্রতিসরণের পর কোনো বিন্দুতে মিলিত হতে পারে, অথবা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তখন সেই বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। বুঝে গেল?
স্বভাবতই দেখো এখানে আমরা খেয়াল করতে পারি যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর কোনো বিন্দুতে মিলিত হলেও প্রতিবিম্ব। তাহলে এই যে মিলিত হলে যে প্রতিবিম্ব সেটাকে আমরা বলি সদ্বিম্ব, বুঝে গেল। আর কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হলে তখন সেই বিন্দুটা হয় অসদ্বিম্ব। অর্থাৎ সদ্বিম্ব সাধারণত লেন্সে গঠিত হয়, অসদ্বিম্ব সাধারণত সমতল দর্পণে। আবার লেন্সেও কোনো কোনো সময় বস্তুর অবস্থানের পরিপ্রেক্ষিতে অসদ্বিম্বও গঠিত হয়, ঠিক আছে। সাধারণত লেন্সে বললাম সদ্বিম্ব, আর সমতল দর্পণে অসদ্বিম্বই গঠিত হয়। আর লেন্সের বস্তুর বিশেষ অবস্থানের ক্ষেত্রে অসদ্বিম্ব গঠিত হয়, বুঝে গেল। তাহলে সদ্বিম্ব কি বললাম? কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর কোনো বিন্দুতে মিলিত হলে তখন ওই বিন্দুটিকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে। আর যদি কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় তখন ওই বিন্দুটিকে প্রথম বিন্দুর অসদ্বিম্ব বলে। সাধারণত এটা বললাম সমতল দর্পণে গঠিত হয়। অর্থাৎ আমরা আয়নার সামনে দাঁড়ালে আয়নার পিছনে যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্ব কিন্তু অসৎ প্রতিবিম্ব, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে প্রথমেই দেখিয়েছি যে সমতল দর্পণে কিভাবে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। এইবার এই যে সমতল দর্পণে বস্তুর যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্বের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। যেমন দেখো এখানে বস্তু, এখানে দর্পণ আর এখানে প্রতিবিম্ব, এই যে তিনটেই একই সরলরেখায় অবস্থান করবে। তুমি দর্পণ থেকে একটু সরে যাবে আর প্রতিবিম্ব দেখতে পাবে না। অর্থাৎ বস্তু, দর্পণ, প্রতিবিম্ব তিনটেই একই সরলরেখায় অবস্থান করবে, বোঝা গেল। নাম্বার 1 তাহলে কি বললাম? বস্তু, দর্পণ ও প্রতিবিম্ব একই সরল রেখায় অবস্থান করবে। তাহলে কি বললাম? বস্তু, দর্পণ, প্রতিবিম্ব তিনটেই একই সরলরেখায় অবস্থান করবে। অর্থাৎ আমি যদি দর্পণ থেকে একটু সরে যাই তাহলে কিন্তু দর্পণে প্রতিবিম্ব আমি আর দেখতে পাবো না, বুঝে গেল। নাম্বার 2 খুব ইম্পর্টেন্ট। দেখো বস্তু দর্পণ থেকে যতটা দূরে থাকবে অর্থাৎ এপি আর এপি ড্যাশ, ঠিক আছে, এই দুটো অর্থাৎ এ থেকে পি এর দূরত্ব যা হবে এ থেকে পি ড্যাশ দূরত্ব তাই হবে, ঠিক আছে। তাহলে এখানে পি এ পি ড্যাশ একই সরলরেখায় হলো। নাম্বার 2 দেখো কি বললাম? দর্পণ থেকে বস্তুর দূরত্ব সমান সমান দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব অর্থাৎ এই দর্পণ থেকে বস্তু যদি 3 সেমি দূরে থাকে তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বও থাকবে 3 সেমি দূরে, বুঝা গেল? বেশ। নাম্বার 3 দেখো, প্রতিসম বস্তু ছাড়া প্রতিবিম্বের
পার্শ্বীয় পরিবর্তন হবে। দেখো দুটো শব্দ, প্রতিসম, পার্শ্বীয় পরিবর্তন। প্রতিসম মানে যে সমস্ত বস্তুর ডান দিক আর বাঁ দিকের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন ধরো দর্পণে তুমি যদি এখানে বড় ক্যাপিটাল টি লেখো, এখানে ক্যাপিটাল টি, তাহলে এর কোনো পার্শ্বীয় পরিবর্তন দেখতে হবে না, ঠিক আছে, এরকম দেখাচ্ছে। কিন্তু যদি দেখো এখানে পি লিখলাম, এখানে দেখবে পিটাকে এরকম দেখাচ্ছে, অর্থাৎ এটা সম্পূর্ণ পাশাপাশি উল্টে গেছে। পি এর প্রতিবিম্ব সম্পূর্ণ পাশাপাশি উল্টে গেছে, ঠিক আছে। অর্থাৎ সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। তাহলে বললাম, তাহলে প্রতিসম বস্তু, পার্শ্বীয় প্রতিবিম্ব। প্রতিসম বস্তু কাদের বলে? যে সমস্ত বস্তুর ডান দিক বাঁ দিকের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন ধরো প্রতিসম বস্তুর মধ্যে আমরা এই যে ক্যাপিটাল এ, ঠিক আছে, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল আই, ক্যাপিটাল এম, ক্যাপিটাল ও, ক্যাপিটাল টি, ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল ভি, হলো? এগুলো সব প্রতিসম বস্তু, এগুলো সব হচ্ছে প্রতিসম বস্তু, অর্থাৎ এদের ডান দিকে বাঁ দিকের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে যে সমস্ত বস্তুর ডান দিক বাঁ দিকের মধ্যে কোনো পার্থক্য নেই তারা হচ্ছে প্রতিসম বস্তু। সেই জন্য বলেছি প্রতিসম বস্তু ছাড়া প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হবে। পার্শ্বীয় পরিবর্তন মানে কি বললাম? সমতল দর্পণে গঠিত বস্তুর প্রতিবিম্ব পাশাপাশি, বস্তু সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। ধরো তুমি আয়নার সামনে দাঁড়ালে, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি ডান হাত তুলবে, দেখবে প্রতিবিম্ব বাঁ হাত তুলছে। তুমি ডান হাত তুলে প্রতিবিম্ব বাঁ হাত তুলছে, অর্থাৎ এই যে পার্থক্যটা, অর্থাৎ বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনা, এটাই হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। বোঝা গেল দুটো শব্দ? নাম্বার 4, দেখো তাহলে একটা কি বললাম, বস্তু দর্পণ প্রতিবিম্ব একই সরলরেখায় দাঁড়াবে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান, আর প্রতিসম বস্তু ছাড়া প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন লক্ষ্য করা যাবে, ঠিক আছে। আর দেখবে আমরা নাম্বার 4 যেটা বলতে চাইছি, ধরো দর্পণের সামনে আমরা দাঁড়ালাম, আমরা মাথাটা মাথার দিকেই দেখি, পাটাকে পায়ের দিকেই দেখি, অর্থাৎ প্রতিবিম্বটা ওপর নিচ সোজা হয়, পাশাপাশি উল্টে যায় কিন্তু ওপর নিচ সোজা হয়। এই ওপর নিচ সোজা এটাকে আমরা বলি সমশীর্ষ, উল্টো হলে বলি অবশীর্ষ, আর সোজা হলে বলি সমশীর্ষ, ঠিক আছে। তাহলে প্রতিবিম্ব সমশীর্ষ হবে, প্রতিবিম্ব সমশীর্ষ হবে, অর্থাৎ আমরা পায়ের দিকটাকে পায়ে দেখব, মাথার দিকটাকে মাথায় দেখব, এটা ঘটনাটাকে বলা হচ্ছে সমশীর্ষ বা সোজা। কিন্তু পার্শ্বীয় পরিবর্তন অর্থাৎ পাশাপাশি উল্টে যাবে, অর্থাৎ আমরা ডান হাত তুললে প্রতিবিম্ব বাঁ হাত তুলবে, আমরা বাঁ হাত তুললে প্রতিবিম্ব ডান হাত তুলবে, অর্থাৎ এই পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনা প্রতিবিম্বের বস্তু সাপেক্ষে, এটা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। বোঝা গেল? তাহলে এগুলো হলো সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখো এই যে সদ্বিম্ব অসদ্বিম্ব দেখলাম, তাহলে সাধারণত বললাম লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সৎ হয়, বিশেষ অবস্থান সাপেক্ষে বস্তুর লেন্সেও অসৎ হয়। তাহলে সদ্বিম্ব অসদ্বিম্বের মধ্যে কিছু পার্থক্য আছে। সদ্বিম্ব অসদ্বিম্ব, নাম্বার 1 যেটা পর্দায় ফেলা যায়, অসদ্বিম্বকে পর্দায় ফেলা যায় না।
নাম্বার 2 যেটা হচ্ছে বস্তু সাপেক্ষে সদ্বিম্ব অবশীর্ষ। অবশীর্ষ বা উল্টো, এই যে অবশীর্ষ বা উল্টো যেটা বলছি এটা ওপর নিচে, আর অসদ্বিম্ব বস্তু সাপেক্ষে সমশীর্ষ বা সোজা হয়। বুঝে গেল? তাহলে সদ্বিম্ব বস্তু সাপেক্ষে অবশীর্ষ বা উল্টানো, অর্থাৎ সদ্বিম্বের ক্ষেত্রে আমরা কি দেখব, মাথাটা নিচের দিকে, যে আমাদের যদি সদ্বিম্ব গঠিত হয় মাথাটা নিচের দিকে চলে যাবে, পায়ের দিকটা ওপর দিকে চলে যাবে, অর্থাৎ পুরো ওপর নিচে উল্টো। এই ঘটনাকে বলে অবশীর্ষ। আর অসদ্বিম্ব বস্তু সাপেক্ষে সমশীর্ষ বা সোজা হয়। এবার দেখো, স্যার আইজ্যাক নিউটন বর্ণালী, আলোর বর্ণালী আবিষ্কার করেছিলেন 1866 খ্রিস্টাব্দে। বর্ণালীটা কি? উনি দেখেছিলেন আলোর প্রতিসরণের সময় এই ঘটনাটা ঘটে। আলোর প্রতিসরণ যে কোনো মাধ্যমে ঘটলে হয় না, প্রিজম বা ওই জাতীয় কোনো পদার্থের মধ্যে দিয়ে যখন আলোর প্রতিসরণ ঘটে তখন কি হয়, সাদা আলো বা যৌগিক আলো বা এই যে সূর্যের যে আলো আসছে, এই রকম আলো 7টা বর্ণের আলোয় বিশ্লিষ্ট হয়ে যায়। কেন এই ঘটনা ঘটে, বা প্রিজমটা কি, প্রিজমের মধ্যে দিয়ে কেন ঘটনা ঘটে? প্রিজমটা হচ্ছে 3টে আয়তকার তল আর 2টো ত্রিভুজাকার তল বিশিষ্ট একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। 3টে আয়তকার তল আর 2টো ত্রিভুজাকার তল বিশিষ্ট একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। যাক, আমরা প্রিজমের এই আয়তকার তলের ওপর যখন রশ্মি পড়ে, ঠিক আছে, পড়ার পর দেখো এখানে 2টো ঘটনা ঘটছে। একবার এক মাধ্যম থেকে প্রিজমে যাচ্ছে, ধরে নিচ্ছে এটা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম থেকে প্রিজমে অর্থাৎ কাচ মাধ্যমে যাচ্ছে। আবার বেরোনোর সময় যেটা হচ্ছে, কাচ মাধ্যম থেকে বেরোচ্ছে বায়ু মাধ্যমে। প্রিজমের মধ্যে দিয়ে রশ্মি প্রতিষ্ঠিত হওয়ার পর কী হয়, প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। তাহলে এই প্রিজম জাতীয় পদার্থের মধ্যে দিয়ে যখন আলোকরশ্মি বা সাদা আলো প্রতিষ্ঠিত হয়, তখন এই সাদা আলোর বর্ণের মধ্যে যে 7টা বর্ণ মিশে আছে সেটা আমরা প্রত্যয় করতে পারি। বা এই 7টা বর্ণ কেন আলাদা হয়? প্রত্যেকটা রশ্মির বেগের পার্থক্য আছে এবং প্রতিসরণের দরুন রশ্মির চ্যুতির পার্থক্য আছে। এই 7টা আলো কি কি? 7টা আলো হচ্ছে বে, নি, আ, স, হ, ক, লা। বেনি, আসহ, কলা। বে ফর বেগুনি, নীতে নীল, আতে আকাশী, সতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাতে লাল। এই বেগুনি বর্ণটা সবচেয়ে বেশি বাঁকে আর লাল বর্ণ সবচেয়ে কম বাঁকে। বোঝা গেল? সেই জন্য প্রিজম বা এই জাতীয় কোনো পদার্থের মধ্যে দিয়ে যদি সাদা আলো প্রতিষ্ঠিত হয় তাহলে এরকম 7টি বর্ণের আলোয় বিশ্লিষ্ট হয়। এই ঘটনাকে বলে আলোর বিচ্ছুরণ। এটা স্যার আইজ্যাক নিউটন 1866 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন।
যেটাকে আমরা পরবর্তীকালে এই আলাদা আলাদা বর্ণগুলোকে বলছি বর্ণালী। উনি বর্ণালী আবিষ্কার করেছিলেন। তাহলে দেখা গেল 7টা আলো বিশ্লিষ্ট হওয়ার ঘটনা হচ্ছে কি, যে বেগুনি বর্ণের রশ্মি, ওই যে বাঁক যে দেখাচ্ছিলাম প্রতিসরণের জন্য, বেগুনি বর্ণের রশ্মির বাঁক বা চ্যুতি সবচেয়ে বেশি, লাল বর্ণের রশ্মির চ্যুতি হচ্ছে সবচেয়ে কম। বুঝে গেল? এই বেগুনি বর্ণের পর নীল বর্ণের রশ্মির চ্যুতিটা অপেক্ষিত কম, নীলের পর আকাশির অপেক্ষিত কম, আকাশির পর সবুজের অপেক্ষিত কম, তারপর হলুদের কম, তারপর কমলার কম, সবচেয়ে কম হচ্ছে লাল বর্ণের, আর সবচেয়ে বেশি হচ্ছে বেগুনি বর্ণের। এবার এই এতগুলো বর্ণের মাঝামাঝি বর্ণের চ্যুতি হচ্ছে হলুদ বর্ণের চ্যুতি। সেই জন্য হলুদকে বলে মধ্যম বর্ণ। হলুদকে বলে মধ্যম বর্ণ। কেন মধ্যম বর্ণ? দেখো, দেখে মনে হচ্ছে সবুজ মধ্যম এদের মাঝে আছে, কিন্তু না, হলুদ বর্ণ হচ্ছে মধ্যম বর্ণ। অর্থাৎ বেগুনি বর্ণের রশ্মির চ্যুতি আর লাল বর্ণের রশ্মির চ্যুতির মাঝামাঝি চ্যুতি হচ্ছে হলুদ বর্ণের রশ্মির চ্যুতি। বুঝে গেল? তাহলে প্রিজম বা ওই জাতীয় পদার্থের মধ্যে দিয়ে প্রিজম বা ওই জাতীয় পদার্থের মধ্যে দিয়ে সাদা আলো বা যৌগিক আলো প্রতিষ্ঠিত হবার পর 7টি বর্ণের আলোয় বিশ্লিষ্ট তাহলে প্রিজম বা ওই জাতীয় পদার্থের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিষ্ঠিত হওয়ার পর 7টি বর্ণের আলোয় বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। এই আলোর বিচ্ছুরণের ফলে যে 7টা পৃথক পৃথক বর্ণের আলোক পটি গঠিত হয়, এদেরকে আমরা বলি বর্ণালী। বুঝে গেল? তাহলে প্রিজম বা ওই জাতীয় পদার্থের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিষ্ঠিত হওয়ার পর যে 7টা পৃথক পৃথক বর্ণের আলোকপটি গঠিত হয়, সেগুলোকে আমরা বলছি বর্ণালী। বর্ণালীর 7টা রং হচ্ছে বেনি, আসহ, কলা। এগুলোর পরপর চ্যুতি অনুযায়ী সাজানো আছে। অর্থাৎ বেগুনি বর্ণের রশ্মির চ্যুতি সবচেয়ে বেশি, লাল বর্ণের রশ্মির চ্যুতি সবচেয়ে কম। লাল বর্ণের আলোর বেগ সেই জন্য সবচেয়ে বেশি। তাই আমরা অনেক দূর থেকে লাল বর্ণকে প্রত্যক্ষ করতে পারি। বুঝে গেল? এগুলো দেখো দৃশ্যমান আলো। এবার কিছু আলো আছে যারা অদৃশ্য আলো। আমরা তো বেগুনি বর্ণ এরকম দেখে দিচ্ছি, যে অদৃশ্য আলো যেগুলো, যেমন অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি। এই অতি বেগুনি রশ্মিটা কি? সূর্যের আলোতেও আছে এটা, অতি বেগুনি রশ্মি, যেটা সূর্যের আলোর সঙ্গে পৃথিবীতে আসতে বাধা দেয় বায়ুমণ্ডলের ওজোন স্তর। এই ওজোন স্তর সূর্যের অতি বেগুনিকে শুষে নিয়ে আমাদেরকে রক্ষা করে বা জীবজগৎকে রক্ষা করে। কিভাবে? অতি বেগুনি রশ্মি আমাদের জীবজগতের জন্য একটা ক্ষতিকারক রশ্মি। যদি অতি বেগুনি রশ্মি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে ত্বকের ক্যান্সার, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়, এমনকি আমাদের জিন অর্থাৎ ডিএনএ আরএনএ ক্ষতিগ্রস্ত হয়। তাই অতি বেগুনি রশ্মিকে প্রকৃতিগতভাবে আমাদের প্রোটেক্ট করার জন্য আমাদের চামড়ার নিচে মেলানিন বলে একটা রঞ্জক আছে। এই মেলানিন কি করে? অতি বেগুনি রশ্মিকে শুষে নিয়ে আমাদেরকে ত্বকের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। এছাড়াও প্রকৃতি অতি বেগুনি রশ্মিকে যাতে পৃথিবীতে না আসতে পারে সেই জন্য ওজোন স্তর রয়েছে, প্রকৃতির সৃষ্ট এটা। সেই ওজোন স্তর কী করে? অতি বেগুনি রশ্মিকে শুষে নেয়। যদিও কোনো কারণে আসে,
সেটা আমাদের ত্বকের যে মেলানিন, সেই ত্বকের মেলানিন এটাকে প্রোটেক্ট করে। বোঝা গেল? এছাড়া অদৃশ্য আলোর মধ্যে আছে আমাদের এক্স রশ্মি। এক্স রশ্মি আমাদের শরীরে যেমন ক্ষতিকারক প্রভাব আছে, সেমনি এক্স রশ্মিকে চিকিৎসা বিজ্ঞানে বা শিল্পক্ষেত্রেও কাজে লাগানো হয়। এক্স রশ্মি জীবন্ত কোষকে ধ্বংস করে, সেই জন্য অধিক মাত্রায় এক্স রশ্মি বা বারংবার একই জায়গায় যদি আমাদের শরীরে এক্স রশ্মি প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে ওই জায়গায় ক্যান্সার দেখা দিতে পারে। আবার দেখা গেল ক্যান্সার রোগের চিকিৎসাতেই ওই ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করার জন্য এক্স রশ্মি ব্যবহার করা হয়। এছাড়া আমাদের শরীরের যদি কোনো অংশে হাড় যদি ফেটে যায় বা কোনো অংশের ভেতরে যদি টিউমার থাকে, সেটা নির্ণয়েও এক্স রশ্মি ব্যবহার করা হয়। কারণ এক্স রশ্মি মানুষের রক্ত মাংস চামড়া ভেদ করলেও হাড় ভেদ করতে পারে না, আর ফটোগ্রাফি প্লেটের ওপর রাসায়নিক ক্রিয়া করে প্রতিপ্রবাহ সৃষ্টি করে। এই দুইকে কাজে লাগিয়ে কী করা হয়, আমাদের শরীরের ভেতরে কোনো জায়গায় হাড় ফেটে গেছে কিনা বা সরে গেছে কিনা এটা নির্ণয় করার জন্য এক্স রশ্মি ব্যবহার করা হয়। এছাড়া শিল্পক্ষেত্রে যেটা বললাম, যে দেখা গেল যে বড় বড় যে লোহার বিমগুলো হয়, যেগুলো ব্রিজ ব্যবহার করা হয়, ব্রিজ তৈরির সময় বড় বড় যে লোহার বিমগুলো ব্যবহার করা হয়, সেই লোহার বিমের কোনো অংশে সূক্ষ্ম ফাট আছে কিনা সেটা নির্ণয়ের জন্য এক্স রশ্মি আমরা ব্যবহার করে থাকি। এটা গেল অদৃশ্য আলোর যে ব্যবহার বা ক্ষতিকারক প্রভাব। এছাড়া দেখো আলোর প্রভাবে ঘটা কিছু প্রাকৃতিক ঘটনা, যেমন ধরো আলোর প্রভাবে কিছু ফুল আছে যেগুলো আলোর প্রভাবে ফোটে এবং সেটা আলোক তীব্রতা অনেক সময় কমা বা বাড়ার জন্য সেটা ফোটে। যেমন দিনের বেলায় আলোর দৈর্ঘ্য, দিনের দৈর্ঘ্য যত বাড়ে আলোর দৈর্ঘ্য যত বাড়ে, ঠিক আছে। কিছু কিছু ফুল আছে আলোর দৈর্ঘ্য বাড়লে ফোটে, ঠিক আছে। আবার কিছু ফুল আছে দেখবে শীতকালে যেমন দিনের দৈর্ঘ্য কম থাকে, সেই শীতকালে কিছু কিছু ফুল আছে ফোটে, দিনের দৈর্ঘ্য বাড়লেও আবার ফোটে না, ঠিক আছে। তাহলে এটা আলোর প্রভাবে ঘটা কিছু ঘটনা। আলোর ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই চ্যাপ্টার থেকে এমসিকিউ ও অন্যান্য প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে LRNR অ্যাপটিকে ডাউনলোড করো এবং ব্যবহার করো।